নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি আর্টিকেরিয়া, ওই যেটা আমবাত বলা হয় সেটা, আর হাইভস তৈরি হয় শরীরে, সেটা কেন, কারণ কি, বা তার চিকিৎসা কি, এইসব নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক এসছেন ওনাদের স্বাগত জানিয়ে অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ, মৌলালী মাজার, তার বাঁদিকে রাস্তায় প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে অবস্থিত। আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য আগাম 500 টাকা নন রিফান্ডেবল জমা করতে হয়, যেটার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নাম্বার 7278034776-এ। চলে আসুন, আলোচনার মূল বিষয়ে আমরা চলে আসি। এই আর্টিকেরিয়া বা হাইভস, আর্টিকেরিয়া হাইভস যেটা আমবাত হওয়া বা দাগড়া দাগড়া হওয়া, গায়ে চুলকানি হওয়া, এই উপসর্গটা দেখা দেয়। এই উপসর্গ হওয়ার জন্যে যেটা রেসপন্সিবল সেটা হচ্ছে আমাদের বডির মধ্যে আন্ডারলাইং হাইপার সেন্সিটিভিটি কিসে? অ্যালার্জেনিক হাইপার সেন্সিটিভ। জেনারেলি এই সমস্ত ট্রিটমেন্টের জন্য H2 ব্লকার্স, H1 ব্লকার্স বা H1H2 ব্লকার মিলিয়ে দেওয়া হয়। অনেক সময় গ্যাস অম্বলকেও কন্ট্রোল করলে কিন্তু এই আর্টিকেরিয়া কমানো যায়। H1 ব্লকার মানে অ্যান্টিহিস্টামিন, অ্যান্টি অ্যালার্জিক দেওয়ার মূল উদ্দেশ্য হলো যে অ্যালার্জি কোথাও না কোথাও আছে বলে অ্যান্টি অ্যালার্জিক দিলে ওটা তৎক্ষণিকের জন্য কিন্তু সুরাহা হয়, ফর দ্য টাইম বিং। ওটা খুব টেম্পোরারি। কিছু পেশেন্টদের মধ্যে দেখা যায় 1 মাস 1.5 মাস শুধু অ্যান্টি অ্যালার্জিক দিলেই কিন্তু মিটে গেছে, কিন্তু কিছু কিছু পেশেন্টদের ধরুন 3-4 মাসের বেশিও চলেই যাচ্ছে, আর এই দাগড়া হওয়া, আমবাত হওয়া, এই চুলকানি হওয়া বন্ধ হওয়ার নাম নিচ্ছে না। এইগুলোকে বলা হয় CIU, ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া। এই ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া যখনই হয়ে যায় তখন আমরা কিন্তু ওই শুধু অ্যান্টিহিস্টামিন দিয়ে চলাটা প্রযোজ্য মনে করি না। তখন আমাদের প্রয়োজন হয় খুঁটিয়ে বার করা যে কিসের থেকে, কি কারণে এই হাইপার সেন্সিটিভিটি হচ্ছে। এবার হাইপার সেন্সিটিভিটি মানে আমার শরীর, আমার বডি কিছু এমন এনভায়রনমেন্টাল বা এমন সাবস্টেন্সেস আছে যেগুলো আমার শরীরে প্রবেশ করে সেটা আমার শরীর নিতে পারছে না বা সহ্য করতে পারছে না। তার মধ্যে কি কি আমাদের শরীরে প্রবেশ করে সেটা দেখতে হয়। যখনই আমবাত বা অ্যালার্জির প্রসঙ্গ আসে তখনই আমরা সাধারণ মানুষরা চেষ্টা করি বিভিন্ন খাদ্য পদার্থকে বাতিল করা, যে এই জিনিসগুলো অ্যালার্জিক আছে। তার জন্যে কিছুটা আমরা নিজেও ভাবি, কিছুটা আমাদের ডাক্তারবাবুরা বলে দেন, কিছুটা কিন্তু এই সবকটাই কিন্তু আন্দাজে, আর কিছুটা আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এনারাও কিন্তু সাজেশন দিতে কম যান না। এনারা আগেই এগিয়ে আসেন সাজেশন দেওয়ার জন্য। আর অনেকগুলো জিনিসগুলো আমরা খাদ্য তালিকা থেকে বাতিল করার চেষ্টা করি, কিন্তু সেই বাতিল করেও দেখা যায় যে সমস্যাটা থেকেই গেছে। এটা একটা দিক যেটা শরীরে প্রবেশ করা, এটা ইনজেকশন, মুখে খাওয়ার জিনিসগুলো। এটা সারাদিনে 2বার 4বার 5বার আমরা ডিফারেন্ট ফুড আমরা নিই ইন ডিভাইডেড কোয়ান্টিটিস। এই 2বার 4বার 5বার আমরা যে ফুড নিই, হয়তো সারাদিনে 1 কিলোগ্রামের বেশি আমরা খাই না সব মিলিয়ে। কিন্তু তার পাশাপাশি আরেকটা জিনিস যেটা নিঃশ্বাস, আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস প্রশ্বাস করছি, নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি, এটা প্রায় সারাদিনে আমরা এই এক্সচেঞ্জ অফ এয়ার সারাদিনে 24 ঘন্টায় অ্যারাউন্ড 10,000 লিটার নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়া করছি। এই নিঃশ্বাস নেওয়া ছাড়াতে প্রচুর রেসপিরেটরি অ্যালার্জেন্স আছে যেগুলো আমাদের শরীরে প্রবেশ করে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সময়। আর আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যেই বসে আছে মাস্ট সেল, যেটা রিসেপ্টর সেল। এই যে আমরা নিঃশ্বাস নিলাম, তো আমাদের অ্যাটমসফিয়ারে অজস্র পলিউটেন্টস আছে যেটা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু নিঃশ্বাসের সাথে আমাদের শরীরে প্রবেশ করে। আর এই রেসপিরেটরি ট্র্যাক্টে যে মাস্ট সেলগুলো বসে আছে, রিসেপ্টর সেল, এগুলো এদেরকে রিসিভ করে। আর যারা হাইপার সেন্সিটিভ হয়ে যায় সেই লোকজনের মধ্যে
ও একটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন করে ডিফারেন্ট অ্যালার্জিক প্যারাডাইমের দিকে থ্রো করে। অনেক সময় টার্গেট, প্রত্যেক মানুষের টার্গেট অর্গান ডিফারেন্ট থাকে। যেরকম আমবাত একটা কমনলি আমবাত এই নিঃশ্বাসের সাথে গেল, শরীরে আমবাত ছড়িয়ে দিল। কিছু মানুষ আছে তাদের অ্যালার্জিক রাইনাইটিস, হাঁচি পড়া চালু হয়ে যায়। কিছু মানুষ আছে থ্রোট ইরিটেশন হয়ে কফ চালু হয়ে গেল। কিছু মানুষের কফ নন প্রোডাক্টিভ কফ হয়, প্রোডাক্টিভ কফ হয়। অনেক সময় কফ শুকনো একদম কাশি হয়, অনেক সময় প্রচুর পরিমাণে শ্লেষাও দেয়। তো এই ডিফারেন্ট যে অর্গান আছে সেখানে সিগন্যাল পাঠিয়ে আইজি রেজ করে দিয়ে এই হাইপার সেন্সিটিভিটি করে ডিফারেন্ট সিমটোমেটিক অ্যারাউজাল করে। এইটা চিনার জন্য আমাদের প্রয়োজন আছে চামড়ার উপরে মডিফাইড স্কিন প্রিক টেস্ট করা। চামড়ার উপরে এটাই হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং অ্যালার্জির জন্য, যেটাকে মডিফাইড স্কিন প্রিক টেস্ট বলা হয়। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন ওয়াও বা হুয়ের অনুমোদিত গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং ফর অ্যালার্জি হচ্ছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট। এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট করলে কিন্তু আমরা চিনতে পারবো যে কোন কোন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে অ্যালার্জি ক্রিয়েট করছে। আমরা যখন চিনতে পারবো তখনই আমরা এর চিকিৎসার দিকে কিন্তু এগোতে পারবো। আমাদের এখানে এই মডিফাইড স্কিন প্রিক অ্যালার্জি পরীক্ষা টেস্ট করতে গিয়ে 2500 টাকা চার্জেস আছে। পরামর্শ শুল্ক আমাদের এখানে 1000 টাকা আছে। এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 কল করে আগাম 500 টাকা জমা করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনারা এই পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি সেন্টার, কলকাতার পক্ষ থেকে।